আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের। আজকে এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি এটা কি বললাম। জামাত নেতা, জামাতের আমি যে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার কথা বলছি আমি। কেন এই কথাটা হঠাৎ বললাম সেটাও তো অনেকে চিন্তা করছেন। মৎস্য ভবনের সামনে জামাত একটা মানববন্ধন বা প্রতিবাদ সভা করেছিলেন। সেইখানে উনি কি বলেছিলেন আমি একটু একটা পত্রিকার রিপোর্টটা একটু পড়ে শোনাই আপনাদের, তাহলে তো আপনারা অনেক কিছু বুঝবেন। যে উনি বলেছেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশাসনের যে অবস্থা এবং ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন, নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠস্বর রেকর্ড করা আছে, মিটিং এ তারা কি বক্তব্য দেন এই খবর আমাদের কাছে আছে। আমরা জনগণের কাছে, আপনাদের কাছে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময় মতো সমাধান না হয় তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে। শুনলেন, এটা প্রথম আলোর রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টারা যেখানে মিটিং করেন সেখান থেকে উপদেষ্টাদের এই বক্তব্য কারা রেকর্ড করেন, কারা এই জামাত নেতার কাছে পাঠান, জামাত নেতার কাছে ওই বক্তব্য আছে, আবার হুমকি ধমকিতে যেটা প্রকাশ করার, এটা তো একরকম রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের শামিল। তাহলে এই কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করার দায়ে বা প্রকাশ করার দায়ে তো আপনার জামাত নেতা এই যে তাহেরের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে, হইতে পারে না, এটা একদম পুরো পরিপূর্ণ প্রসিডিউর আছে যে ওনার রাষ্ট্রদ্রোহিতা মামলা হবে। কারণ এর আগে দেখেছিলেন যে আপনার নাহিদুল ইসলাম, সে বলেছিলেন যে কে কে দুর্নীতিগ্রস্ত বা কারা কারা সেফ এক্সিট চাচ্ছে তারা নাম প্রকাশ করবেন, সে কিন্তু তার কাছে রেকর্ডিং আছে এটা বলে নেই, সে আনা আছে। তো আচ্ছা, তার কাছে হয়তো কিছু থাকতে পারে, কারণ সে এক সময় আপনার এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন, তার কিছু হয়তো লাইন ঘাট আছে, সে হয়তো কিছু তার সময়কার সে কিছু জানে এবং হয়তো টুকটাক কিছু একটা বের করতে পারছে ইদানিং এর ভিতরে, যেগুলো তার কাছে আছে। এরপরে আবার যে আপনার সার্জিস আলম বললেন যে ব্যাপক তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই, ওকে ওইটাও আমি মেনে নিলাম, রাজনৈতিক কথাবার্তা। তাহের নায়েবে আমির সুলতানাত, উনিও বললেন, উনি তো একদম সরাসরি বললেন যে ওনার কাছে ভয়েস রেকর্ড আছে যা প্রকাশ করা যায়। তাহলে এখন কথা হচ্ছে যে কোন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, কোন গোয়েন্দা সংস্থা ওনাদের কাছে ভয়েস রেকর্ড গুলো এই জায়গায় দিচ্ছে, কোথায়? তাহেরের কাছে দিচ্ছে। অথবা ওই উপদেষ্টাদের মিটিং এ এমন কোন উপদেষ্টা আছে, কে বা কারা আছে, যারা ওই মিটিং এর সমস্ত ভয়েস রেকর্ড এনে রাজনৈতিক নেতাদের হাতে দিয়ে দিচ্ছে যে ওখানে কি হচ্ছে। এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রীয় গোপনীয়তা, যে উপদেষ্টারা বা মন্ত্রীরা যখন একটা মিটিং করে বা কোনো করে, বৈঠক করে, সেটার রেকর্ড নর্মালি ফাঁস হওয়ার কথা না। ওখানে ওনার কি কথা হচ্ছে না, যতটুকু জনগণ জানাস ততটুকু জানবে, বাকিটা পাবলিকলি আসলে প্রকাশ করা হয় না যে মিটিং এ কি হয়। যার আমরা এর আগেও আপনার গত 54 বছর ধরে দেখেছি বিভিন্ন মিটিং এর, এগুলো ফাঁস হয় না। তাহলে এখন হঠাৎ করে এটা কি হইলো, এই রেকর্ড, এই গোপন রেকর্ড কিভাবে ওনাদের হাতে আসলো? দেখেন, আওয়ামী লীগের আমলে যখন বিভিন্ন নেতাদের রেকর্ড ফাঁস হওয়া শুরু করছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় বিভিন্ন রেকর্ড, তখন কিন্তু এরাই আমাদেরকে কি বলতেছিল যে হ্যাঁ এই রেকর্ড ফাঁস হচ্ছে, এগুলো তো নোংরামির কাজ, অমুক কাজ, তমুক, অনেক কথা বলছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আব্দুল্লাহ আল তাহেরের কাছে কারা এই রেকর্ড দিচ্ছে? এবং আব্দুল্লাহ আল তাহের উনি সরাসরি এই ধরনের ওপেন জনসভায় হুমকি দিচ্ছেন। উনি বলছেন যে সাবধানতা বাণী, কিন্তু এটা তো একরকম হুমকি, যে আমার কাছে তোমার ভিডিও রেকর্ড আছে, তোমার ভয়েস রেকর্ড আছে, আমি যা বলবো এখন তাই শুনতে হবে, না হলে আমি প্রকাশ করে দেব। তার মানে কি, সেই রেকর্ডে এমন কি আছে, সেই রেকর্ডে দেশ বিক্রির কোন কোন চুক্তি আছে যেটার হুমকি দিয়ে এই মুহূর্তে আব্দুল্লাহ তাহের তাদের দিয়ে কাজ করা যায়? সৎলোক সমস্ত জায়গায়, মানে জামাত তো আপনার পুরা প্রশাসনের যা যা খাওয়ার তা তো খাইছে, বাকি এখন যা আছে তাও মনে হয় খাইতে চাইতেছে, এই জিনিসগুলো খাইতে চাচ্ছে। এবং এইটার কারণেই আমার যদ্দূর মনে হয় যে ওনার এই বক্তব্য, তা না হইলে তো এই ধরনের বক্তব্য, আর এই ধরনের বক্তব্য দিয়া তো বর্তমান সরকার, যেহেতু বর্তমান সরকার আমরা সবাই জানি কারাপ্টেড, প্রচুর করাপশন করছে ওরা,
গত 16 বছর না, গত 50 বছরে যে করাপশন হয় না, ওনারা 1 বছরে তার 100 গুণ বেশি করাপশন করেছে। সুতরাং ওনারা কি কি জানে, কি কি জিনিস জানে যে আব্দুল্লাহ তাহের এখন হুমকি দিতে পারে সরাসরি জনসমক্ষে, যে আপনার ভিডিও আছে। সুতরাং এইসব কারণে কি এখন আব্দুল্লাহ তাহেরের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা হবে নাকি? কারণ যে শেখ হাসিনার একটা ভয়েস প্রকাশ করলে মামলা হয়, জয় বাংলা বললে মামলা হয়, দেশের পক্ষে আমরা কোনো কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা হয়। তাহলে আব্দুল্লাহ তাহের জামাতের নায়েবে আমির, উনি যে কথা বললেন, এর জন্য কি রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে না? কারণ উনি তো রাষ্ট্রদ্রোহিতা করেছেন। ওনার বিরুদ্ধে নয়, যারা ওনার কাছে এই রেকর্ড গুলা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, ডিজিএফআই কে ধরা উচিত এখন, বা ওই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সকলকে বাইধা আনা উচিত, যে তোমরাই জানো যে কিভাবে এই কাহিনী হইল। এগুলো তো আনা উচিত না? কারণ এগুলা দেখলেই আমরা বুঝতে পারতাম যে আসলে কে কি করছে, বা আব্দুল্লাহ তাহেরের কাছে এমন কি ভয়েস রেকর্ড উপদেষ্টাদের আছে যেটা পাবলিকলি যাই না গেলে ওনাদের লুঙ্গি খুলা রাস্তায় নামাই দিবে। তবে কি আছে তা ওনারাও প্রকাশ করে নাই, আমরাও জানি না। এমনও হইতে পারে, আমার যেটা ধারণা, যে হয়তো কোনো দুর্নীতির সচিত্র প্রতিবেদন হয়তো ওনাদের কাছে আছে, কারোর কাছ থেকে টাকা নিয়েছে, টাকা বিদেশে পাচার করছে, এমনও আছে। কারণ এই মুহূর্তে আমার কাছে যে খবর আছে, একটা খবর, সেটা হচ্ছে কানাডার বেগমপাড়া, মনে আছে? কানাডার বেগমপাড়াতে অলরেডি আপনার সার্জিস এবং নাহিদের বাড়ি কিনার সবকিছুই রেডি। ওখানেরই এক বড় ব্যবসায়ী, যিনি মাল্টি মিলিয়নিয়ার, যে কিনে এইসব হুন্ডির কাজ কারবার করে এবং ওখানে বাড়ি ঘরের দালালি করে, তার মাধ্যমে তারা বাড়ি কিনছে। এবং এটা হয়তো এই মুহূর্তে আমরা 100% না বলতে পারলেও হয়তো কিছুদিন পরে পুরোটাই প্রকাশ হয়ে যাবে। তবে এখন এটা চাউর হয়ে গেছে যে টাকা অলরেডি পৌঁছে গেছে, এখন বাড়ি কিনার ধান্দা চলতেছে। এবং তারা চাচ্ছে যে বাঙালি পাড়ার বাহিরে বাড়ি কিনা হোক, যাতে তারা ঘর বাড়ি থেকে বের হইতে পারে। সুতরাং এখন জানার বিষয়, কারা, আমার প্রশ্ন আমি বারবার করছি, কারা, কি কথা তাহেরের কাছে আছে, কি কথার কারণে তাহের এখন হুমকি দিচ্ছে, এটা জানার বিষয়। কারা তাহেরকে, জনাব মোহাম্মদ তাহের সাহেবকে কারা এই রেকর্ড হস্তান্তর করেছে, তাদের খুঁজে বের করুন, তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন। এটাই এখন আমিও চাই, এবং আমার মনে হয় বাংলাদেশের আপামর জনগণ শুনতে চায় যে কি রেকর্ড আছে আব্দুল্লাহ তাহের, আপনি প্রকাশ করুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করুন, নাহিদ সার্জিস প্রকাশ করুন। দেখি, আপনারা তো বলছেন দেশটাকে সোনা বানাবেন, একটু সোনা বানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে জামাতের প্রচার এবং প্রোপাগান্ডা এখন তুঙ্গে। জনাব তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য, তাকে নিয়ে ট্রল করার জন্য এবং তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করার জন্য জামাতের যে সকল মেশিনারিজ রয়েছে দেশে এবং দেশের বাইরে, তারা যে চেষ্টা করছে, সেই চেষ্টার বিপরীতে বিএনপির প্রস্তুতি আমার কাছে যাকে বলা হয় সন্তোষজনক তো দূরের কথা, মানে ন্যূনতম বিএনপির পক্ষ থেকে কোনো রেসপন্ডই করা হচ্ছে না। এটি ভালো হবে না। যেভাবে তারেক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা, তার অতীতের কর্মকাণ্ড, হাওয়া ভবন, খাম্বা, লাম্বা, এরপর চান্দা মান্দা, যা নিয়ে যা কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এবং তার রাজনীতি, গুপ্ত রাজনীতি, লন্ডনে চলে যাওয়া, লন্ডনে থাকা, আয় রোজগার ইত্যাদি নিয়ে প্রতিদিন রাজনীতির সভা মঞ্চে ম্যাটিকুলাসলি বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের চোখের সামনে, মুখের সামনে, মিডিয়াতে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন, এতে করে বিএনপির যারা সাধারণ ভোটার রয়েছেন তারা অবদমিত হচ্ছেন। আর জামাতের যারা ভোটার, বিএনপি বিরোধী যারা ভোটার, তারা উজ্জীবিত হচ্ছেন। এটি প্রচার গেল এবং প্রোপাগান্ডার বিষয় গেল, এবং এটার ইফেক্টটা প্রতিদিনই বাড়ছে। দ্বিতীয়ত হলো, বিএনপি যে সকল কর্মকাণ্ড খুব সিরিয়াসলি নিয়েছে, ভীষণ রকম সিরিয়াসলি নিয়েছে, এবং এগুলো বলে বিএনপি মনে করছে যে তারা ভালো করতে পারবে। তারেক রহমান সাহেব এই প্রকল্পগুলো, এই কাজগুলো যদি আগামী দিনে করেন তাহলে জনগণ আকৃষ্ট হবেন, ভোট দেবেন। কিন্তু এগুলো বুমেরাং হয়ে পড়ছে। বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, তারেক রহমান সাহেব 50 লাখ ফ্যামিলি কার্ড দেবেন, এটা নিয়ে জামাত যে ন্যারেটিভগুলো তৈরি করছেন, এবং যেখানে শেখ হাসিনার 1 লাখ, মানে বিএনপি দেবেন
50 লাখ, আর শেখ হাসিনা অনেক আগেই 1 কোটি স্মার্ট কার্ড দিয়েছে, এই কথা বলে শেখ হাসিনাকে লাইমলাইটে যেভাবে জামাতের লোকজন নিয়ে আসছে, এবং সেই জামাতের লোক নিয়ে আসার পেছনে বিএনপির ফ্যামিলি কার্ডকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার সঙ্গে সঙ্গে আবার নতুন করে শুরু হয়েছে জনাব তারেক রহমান সাহেবের খাল কাটা প্রকল্প নিয়ে, আর 50 কোটি গাছ লাগানো প্রকল্প নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়েছে। আমি একটা একটা করে বলছি। প্রথমত খাল কাটা, উনি বলছেন যে 20,000 কিলোমিটার খাল কাটা হবে। এটা নিয়ে জামাত যে কথাগুলো বলছে সেগুলো বিএনপির কর্ণকুহরে হয়তো ঢুকছে না, তারা হয়তো দেখেই নেই অনেকে। তো এই জন্য আমি এই কথাগুলো বললাম যেন বিএনপি এটাকে কগনিজেন্সে নিতে পারে। বিএনপির অনেক লোক আছেন যারা আমার ভিডিও দেখেন নীতি নির্ধারণী পর্যায়ে, এই জন্য জিনিসটা আমার মতো করে তারা যে কথাগুলো বলছে সেটাকে একটা মাঝামাঝি জায়গায় এনে আমি বলার চেষ্টা করছি। প্রথমত জামাত যেটা বলার চেষ্টা করছে যে বিএনপির এই খাল কাটা প্রকল্পগুলো হবে অতীতের যে কোনো দুর্নীতি, যে কোনো অনিয়মের চাইতে 100 গুণ বেশি। কারণ 20,000 কিলোমিটার খাল কাটতে গিয়ে পুরো বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে ফেলবে, এবং এটা হবে মানে আগামী দিনের মানে হাওয়া ভবন ভার্সন স্কাই, অর্থাৎ আগের দুনিয়াতে যে হাওয়া ভবন ছিল এটা আসমান পর্যন্ত এই হাওয়া ভবনের দুর্নীতি ছড়িয়ে পড়বে। এই কথাগুলো এই খাল কাটার মাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে। কেন তারা বলার চেষ্টা করছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন খাল কাটার উদ্যোগ নিয়েছিলেন তার এই প্রকল্পটা ছিল ব্যর্থ, এবং এটার একটা খালও বাংলাদেশে দেখাতে পারবেন না যে জিয়াউর রহমান কেটেছেন সেই খালে এখন পানি আছে বা ওখানে মাটি আছে বা ওটার খালের কোনো চিহ্ন আছে। ফলে ওই সময় রাষ্ট্রের অর্থ ব্যবহার করে তিনি যে কাজটি করেছেন এটা একটা ব্যর্থ প্রকল্প, লস প্রজেক্ট। দুর্নীতির কথা কেউ বলছে না, কিন্তু লস প্রজেক্ট, অপ্রয়োজনীয় প্রজেক্ট। আর এটাকে তারেক রহমান সাহেব এত বছর পরে এসে একটা সার্থক প্রজেক্ট হিসেবে গ্রহণ করছেন, তার প্রাথমিক যে চিন্তা এটাই রং। দ্বিতীয়ত হলো যে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে আর্থ সামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে খালের বা খাল কাটার কোনো রকম 1% ভায়াবিলিটি নেই। কেন নেই? আমাদের প্রায় সব জায়গাতেই পানির যে স্তর এটি নেমে গেছে। 100 ফিট, 200 ফিট, 300 ফিট খনন করে কোথাও টিউবওয়েল থেকে পানি উঠানো যাচ্ছে না। তো কাজে আপনি যদি 20 ফিট, 30 ফিট বা 40 ফিট গভীরের কোনো খাল কাটেন, সেই খাল দিয়ে যদি আপনি অনবরত ডিপ টিউবওয়েল থেকে পানি উঠিয়ে খালে ছেড়ে দেন, ওই পানি ওই মাথায় যাবে না। ধরেন 20 কিলোমিটার একটা খাল করলেন, 20 কিলোমিটার পাড়ি দিয়ে আপনার পানি ওদিকে যাবে না, বিকজ পানি খেয়ে ফেলবে, বিকজ সেই আপনার তো পানির স্তর নেই, বেশিরভাগ জায়গাতে পানির স্তর নেই। এমনকি বর্ষাকালে যদি আপনি এখানে পানি রিজার্ভ করতে চান ওটাও আপনি পারবেন না, সূর্যের আলো পানি খেয়ে ফেলবে, এবং ওই যে ভূগর্ভস্থ যে পানি শূন্যতা রয়েছে সেই শূন্যতার কারণে ঠিক বৃষ্টি হবে, অল্প সময়ের মধ্যে সেটা আবার নিয়ে যাবে নিচে। 3 নম্বর হলো যে আমাদের এখন যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থাতে প্রতি ইঞ্চি জমির মূল্য এত বেশি যে এখানে কোনো আবাদি জমির মধ্য দিয়ে বা কোনো একটা এলাকা দিয়ে খাল খনন করে কোনো রকম এখান থেকে শুভ ফল পাওয়া সম্ভব নয়। তো কাজে এই যে খাল কাটার নামে 20,000 কিলোমিটার খাল কাটার নামে যা কিছু বলা হচ্ছে এটা মূলত দুর্নীতি, অনিয়ম করার একটা প্রকল্প হবে, এবং এটার কোনো রকম বাস্তবতা নেই। কোনো অংশে এটি বাংলাদেশের জন্য ভায়াবল কেউ প্রমাণ করতে পারবে না। এমনকি আমাদের যে এখন কৃষিভিত্তিক অর্থনীতি বা সেচ ব্যবস্থা, যেটা একটা সময় খাল কেন্দ্রিক ছিল, নদী কেন্দ্রিক ছিল, এখন এটা অ্যাবসলিউটলি, এখন দেখেন অনেক জায়গাতে কিন্তু ওই যে বললাম ভূগর্ভস্থ পানি নেমে যাওয়ার কারণে কাঁচা ড্রেনও করে না। অনেকে সব জায়গাতে কৃষি জমিতে পানি দেওয়ার জন্য পাকা ড্রেনের ব্যবস্থা করতে হয়। পাকা ড্রেন ছাড়া পানি কৃষি ক্ষেত্রে গিয়ে পৌঁছে না, তার আগেই পানি শেষ হয়ে যায়। তো এই জিনিসটি তো তারেক রহমান সাহেব 17 বছর বিদেশে ছিলেন, তার যারা এক্সপার্ট আছেন তাদের এই জিনিসটা বোঝার কথা। কাজে নতুন করে এই খাল কাটা প্রকল্প আসলো কেন? এরপর দ্বিতীয়, আপনাদের মনে আছে যে 2001 থেকে 2006 সনে তারেক রহমান সাহেবের একটা মানে প্রকল্প ছিল, আলোচিত সমালোচিত প্রকল্প ছিল ছাগল প্রকল্প। তো এখন সবাই জামাতের লোকজন বলছে যে খাল কাটাতে শুরু হলো, এরপরে তারা বললো আমরা ছাগল লালন পালন করব, ছাগল প্রকল্প। আর ছাগল প্রকল্প বাংলাদেশে এখন একেবারেই মানে, যদি শেখ হাসিনার জামানাতে একটা ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রকল্প তারা করতে চেয়েছিল, একটি বাড়ি একটি খামার,
শুনতে, দেখতে, বুঝতে অসাধারণ। বিশ্বাস করেন, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। একটা সিঙ্গেল মানে একটি বাড়ি, একটি খামার প্রকল্প তারা করতে পারেনি। তো কেন? এর কারণ হলো যে এখন আসলে কেউ যদি 10টা ছাগল লালন পালন করতে চায় বা 2টো গরু লালন পালন করতে চায়, একটা খামার করতে চায়, এটা আমাদের এই বর্তমান সমাজে ভায়াবল নয়। ছাগলের ঘাস, ছাগলের খাবার এবং ছাগল থেকে শুরু করে এখন গরুর অসংখ্য রোগ বালাই হয়। ছোট ছোট খামারিরা তাই দেখা যাচ্ছে যে গবাদি পশু লালন পালন করতে পারে না এবং প্রায় গরু মারা যায়, ছাগল মারা যায়। তারপরে শেষে 5 বছর একটা গরু লালন পালন করে বা 2 বছর একটা ছাগল লালন পালন করে তার পিছনে তার যে কস্টিং যায়, সেই কস্টিংয়ে সে বিক্রি করতে যায়, এগুলো কাজ হয় না, মানে অনেক লস হয়ে যায়। ফলে অনেক বাড়িতে গ্রামগঞ্জে শখের বসে কিছু মুরগি লালন পালন করে, গরু লালন পালন করে, এটা জাস্ট নেহার শখের বসে, গ্রাম্য যে গৃহস্থ মন মানসিকতা। কিন্তু কমার্শিয়াল যে ভায়াবিলিটি এটা হয় না এখন, এটা চলে গেছে বড় বড় খামারিতে, যারা কমার্শিয়ালি এই ধরনের খামার পরিচালনা করতে পারেন। কোটি টাকা থেকে শুরু করে হাজার কোটি টাকার প্রকল্প এখন বাংলাদেশে চলছে। তো কৃষি ক্ষেত্রে, তারপরে শেষে পোলট্রি ক্ষেত্রে, তারপরে মাছ চাষের ক্ষেত্রে মেগা প্রকল্পগুলো এখন তারা ভালো করছে। বেঙ্গল মিট ভালো করছে, প্রাণ ভালো করছে। তারপরে শেষে অন্য যে সকল কর্পোরেট হাউস এখানে এগিয়ে এসেছে, এসিআই থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান, তারা এখানে ভালো করছে। এখানে এখন ক্ষুদ্র কৃষি বা ক্ষুদ্র খামার এটা একেবারে সম্ভব নয়। ফলে যদি তারেক রহমান সাহেবের মাথা থেকে আবার সেই ছাগল প্রকল্প বের হয়ে যায়, তখন জামাতের লোকজন 32টা দাঁত বের করে কিলবিলিয়ে হাসবে যে দেখো দেখো দেখো, বলছিলাম না। সেকেন্ডলি আর একটা ঘটনা ওই সময় ঘটেছিল, যখন সরকার পতন আন্দোলনের তুঙ্গে, বিভিন্ন রকম তুঙ্গে, সরকার পতন হয়ে যাওয়ার বোধ হয় সপ্তাহখানেক আগে, তখন প্রয়াত আরাফাত রহমান কোকো এবং জনাব তারেক রহমান সাহেব দুজনে ক্রিকেট খেলছিলেন। দেশ যখন সারা দেশে উত্তাল, এই শেখ হাসিনার পতনের 3-4 দিন আগে যেরকম অবস্থা ছিল, ওইরকমই সরকারের বিরুদ্ধে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। তখন নিজে রিল্যাক্স হওয়ার জন্য বা তারা যে ভীত সন্ত্রস্ত নন, তারা এগুলো আন্দোলন কেয়ারই করছে না, এটা প্রমাণ করার জন্য দুই ভাই ক্রিকেট খেলছিলেন। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই আন্দোলন নিয়ে আপনার মতামত কি? তিনি বলেন যে আন্দোলন নিয়ে আমি ভাবছি না। তাহলে কি নিয়ে ভাবছেন? বলে আমি খেজুর নিয়ে ভাবছি, খেজুর চাষ নিয়ে ভাবছি। কি খেজুর? সৌদি আরব থেকে সেই খেজুর এনে বা খেজুরের গাছ এনে বাংলাদেশে কিভাবে আবাদ করা যায় এই চিন্তা করছি। ভালো কথা। এখন এই যে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু খেজুর চাষ প্রকল্পটা বেশ লাভজনক। সৌদি আরব থেকে অনেক কৃষক বাংলাদেশ থেকে গেছেন, সৌদি আরব থেকে এগুলো প্রযুক্তি শিখে এসে বাংলাদেশে বিদেশ আসছে, তারা এই খেজুর চাষ করছেন এবং সবাই লাভজনকভাবে এই পেশাটাকে নিয়ে গেছেন। অনেকে মানে 30-40 হাজার টাকা করে একটা খেজুরের গাছ কিনে নিয়ে তারা এই সৌদি খেজুর চাষ করছেন। এটা খুব কমার্শিয়াল ভায়াবিলিটি কতটা আছে আমি বলতে পারবো না, কিন্তু বাড়িতে সৌদি আরবের একটা খেজুর গাছ আছে এবং সেখান থেকে খেজুর হচ্ছে, এটা দেখে অনেক খামারি, অনেক বাড়িওয়ালা, অনেক জমির মালিক তারা খুব আনন্দ পাচ্ছেন, তৃপ্তি পাচ্ছেন। তো তারেক রহমান সাহেব এটা ওই সময় চিন্তা করেছিলেন, ভালো কথা, এটা তো এখন বাস্তবে হয়ে গেছে। হয়তো আরো এটাকে কমার্শিয়ালি করলে আরো ভালো হবে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের মুখ দিয়ে আবার সে আগের কথা বের হয়, তাহলে বলবে আরে বাবা রে বাবা, দেশ যখন পুলসে জ্বলছে, দেশের ব্যাংকগুলো যখন খালি হয়ে গেছে, 23,000 কোটি টাকা, 23 লক্ষ কোটি টাকা যখন দেনা দেশে দেশের বাইরে, লোকাল এবং বিদেশি মিলে 23 লক্ষ কোটি টাকা আমরা দেনা, লোকালি ব্যাংকগুলো যেভাবে ফল করেছে, লোনগুলো যেভাবে ফল করেছে, সব মিলিয়ে। তো সেখানে 23 লক্ষ কোটি টাকা দেনার বিপরীতে যদি কেউ খেজুর গাছ নিয়ে চিন্তা করে, খেজুর প্রকল্প নিয়ে চিন্তা করে, তাহলে এর সাথে খেজুরের আলাপ আর হতে পারে না। তখন বলবে যে তার মাথা থেকে এই সমস্ত খেজুরের জিনিস বের হচ্ছে। তো এই বিষয়গুলো মানে জামাত শুরু করছে বা শুরু করবে, নিশ্চিত আপনি লিখে রাখেন। আর শুরু তারা যে করেছে, এটার আওয়াজ এখনো বিএনপির লোকদেরকে যাকে বলা হয় এখনো তাদের মধ্যে সাড়া ফেলেনি। তারা বুঝতে পারছে না যে এটা পরিণতি কি হবে। এরকম 3-4টি ন্যারেটিভ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে অনেক কিছু, অনেক সিদ্ধান্ত গ্রহণ, অনেক পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে অনেক সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাকে যদি কেউ একজন লোক হঠাৎ করে, আপনি একজন ভদ্রলোক, পেট ভরে খেয়ে আসছেন খাসির মাংস দিয়ে, খাসির চাপ দিয়ে, অথবা খাসির সেই লেগ রোস্ট, আল রাজ্জাক থেকে লেগ রোস্ট দিয়ে আপনি খেয়ে আসছেন, খেয়ে এসে এমন একটা লোক কথাবার্তা বললো, মেজাজ গরম এসে আপনি বমি করে দেবেন, সব বের হয়ে যাবে পেট থেকে। এখন প্রত্যেকটা লোক
যারা এখন রাজনীতির ময়দানে রয়েছেন, নির্বাচনের ময়দানে রয়েছেন, তারা এক্সট্রিম পর্যায়ে উত্তপ্ত অবস্থায় আছেন। এখানে একটা ডিম কেউ মারলে মাথা ফেটে যায়, মানে মানুষের বুদ্ধি শুদ্ধি এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আপনি যদি কারো মাথায় একটা ডিম মারেন, সে সঙ্গে সঙ্গে ভয়ে অভিনয় করতে গিয়ে বা প্রতিপক্ষের সহানুভূতি লাভের জন্য সে বলে যে ডিম লেগে আমার মাথা ফেটে গেছে, আমার ঘাড়ের হাড্ডি ভেঙে গেছে, আমার হাত ভেঙে গেছে, ব্যান্ডেজ লাগিয়ে ঘুরতে থাকবে। এইরকম পরিবেশ পরিস্থিতিতে মানে মানুষ পড়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে না, আমরা খুব মানে মস্কার করে বলতাম যে চোখ বুজে সে খুব লজ্জা পাচ্ছে, চোখ ঢেকে আছে, খুব লজ্জা পাচ্ছে, ওদিকে সে উলঙ্গ হয়ে সে ঘুরে বেড়াচ্ছে, তার সর্বাঙ্গ দেখা যাচ্ছে, কিন্তু তার ভীষণ লজ্জা। আপনি তার সামনে একটা লজ্জার কথা বলছেন, লজ্জায় সে চোখ ঢেকে ফেলছে, এরকম একটা অবস্থা। এখন এই যে একটা উত্তপ্ত অবস্থার মধ্যে মানুষ যখন অস্থির, রাজনৈতিক দলগুলো আরো অস্থির, মেজাজ হারাচ্ছে, কখন কি বলা দরকার, কি করা দরকার, এই জিনিসগুলো না ভেবে একটার পর একটা কর্মকাণ্ড করে যাচ্ছে। ঠিক সেই সময়টাতে যখন আপনাকে টিটকারি করে, মস্করা করে কেউ একটা মারাত্মক আক্রমণ করবে, বা ছোট্ট একটা ডিম, মুরগির ডিম, একটা টিকটিকের ডিম আপনার মাথার ঘুরে ফেললো, আপনি মনে করলেন যে ও মাই গড, অ্যাটমিক বোমা ফেলেছে, বা হাতুড়ি দিয়ে একটা পিটুনি দিয়েছে, কাজে আপনি হাও মাও করে কান্নাকাটি শুরু করলেন। ওই যে অনেকগুলো প্রাঙ্ক ভিডিও আপনি দেখবেন যে একজন মহিলা বা একজন পুরুষ যাচ্ছে, যাওয়ার পর তার পাশ দিয়ে একটা কুকুর